দার্শনিক বলেছিলেন, পথ যেদিকে যায় সেদিকে যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। সেই নতুন পথে নিজের চিহ্ন রেখে গেছেন যে মানুষটি, এবং যে মানুষটিকে আসলে আমরা বলতে পারি যে সন অফ সয়েল, ডিরেক্টর, চ্যানেল আই, আমাদের সবার পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের পরিচিত, আমাদের কাছের মানুষ, মাটি ও মানুষের মানুষ জনাব শাইখ সিরাজকে এখন আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। সবাই জোরে একটি করতালি হবে। জনাব শাইখ সিরাজ। শুভ বিকেল, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ধরেই নিচ্ছি এখানে যারা আছেন সবাই উদ্যোক্তা, তাই তো? এত প্রায় হাজার দেড়েক তো হবেই, হাজার দেড়েক উদ্যোক্তার সামনে আমি একজন দাঁড়িয়েছি যার কোনো উদ্যোগই নাই। অতএব আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তবে একটি বিষয়, একটু আগে বাকির সাহেব যেভাবে আপনাদেরকে উৎসাহ দিয়ে গেলেন, এতে আমার মনে হয় আগামীতে যে অনেক উদ্যোক্তা তৈরি হবে। এর পরের বার এর চেয়ে বড় হল রুম নিতে হবে এই আয়োজনটার জন্য, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের জন্য। আমি কোনো উদ্যোগ বা উদ্যোক্তা তৈরি করতে পারি না, কিছু কথা টেলিভিশনে বলি, সেটা শুনে কেউ যদি এগিয়ে আসে তাহলে একটা দুটা খামার তৈরি হয়, সেটা আবার তুলে ধরি, ওটা দেখে আবার খামার তৈরি হয়, ওটাকে তুলে ধরি, এভাবে আস্তে আস্তে ছড়ায়। আজকে এখানে যদি জানতে চাই যে কৃষি নিয়ে কোনো উদ্যোক্তা এখানে আছেন কিনা, একটু হাত তুলবেন। বাহ, অসংখ্য কৃষি উদ্যোক্তা আছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উদ্যোক্তা তৈরির ব্যাপারে আমি জানি না সভা সেমিনার করতে হয় কিনা, আমার আসলেই ধারণা নেই। চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবকে আমি সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে তারা হয়তো সভা করে একজনের এক্সপিরিয়েন্স আরেকজনের মাধ্যমে শেয়ার করছে বলে এই জাতীয় আয়োজনগুলো হয়। কিন্তু যে মানুষটি বা যে তরুণটি গ্রামে থাকে, গ্রামে বসবাস করে, কৃষকের সন্তান, পড়াশোনা করেছিল, বাবার অনেক টাকা খরচ করে শেষ পর্যন্ত চাকরি বাকরি কিছুই পায়নি, কিন্তু সে নিজের ইচ্ছায় নিজের আগ্রহে টেলিভিশনে দেখেছে আরেকজন কৃষক করেছে, তরুণ, সে ওইরকম একটা বাউকুলের বাগান করেছে এবং দেখা গেল যে 4 বিঘা জমিতে সে 40,000 টাকা বা 1,40,000 টাকা খরচ করার পর পরের বছরই 2 বছরেই সেই পেয়ারা বা বাউকুল 7 লাখ টাকা বিক্রি করলো। এমন অনেক উদ্যোক্তা এখানে আছে না? আপনাদের মধ্যে লোন পান নাই, অনেক জায়গায় ঘুরেছেন, কেউ পরামর্শ দেয় নাই, কারো কাছে যান নাই, এমন কৃষি উদ্যোক্তা কে কে আছেন একটু হাত তোলেন। কারো কাছেই যেতে হয় না, তাই না? নিজে থেকে করেছেন। বিলিভ মি, গতকালকে আমি ছিলাম ফরিদপুরে এবং মাগুরায়, 3টি কাজ করতে গিয়েছিলাম সেখানে। একটা হচ্ছে একজন কৃষক তরুণ, সে ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যে, ফিরে এসছে, ওই টেলিভিশন দেখতো, টেলিভিশন দেখে 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 তার মনের মধ্যে ঢুকলো। ফিরে এসে সে লিজ নিয়ে 16 একর জমির উপরে সে একটা মিশ্র ফলের বাগান করেছে, যার ভেতরে আছে আপেল কুল, আছে স্ট্রবেরি, আছে ড্রাগন ফ্রুটস। সে শুধু কাশ্মীরি আপেল কুলের হিসেব দিল, এ যাবৎকাল সে বিক্রি করেছে 2 বছরের গাছ, এ যাবৎ যা বিক্রি করেছে তার মূল্য 7 লক্ষ টাকা পার হয়ে গেছে এবং ওখান থেকে সে আরও 20 লক্ষ টাকার শুধু আপেল কুল বিক্রি করবে। জাস্ট ইমাজিন। এগুলো বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের নিজস্ব আগ্রহ এবং তার ইচ্ছার ফসল এগুলো। আমি এরকম আপনাদেরকে কয়েকটা জাস্ট হাতে গোনা 4-5টা উদাহরণ দিতে চাই। আমার সাথে আমার একজন সহকর্মী আছেন। 5 বিঘা জমিতে 200 গাছের চারা, মোট খরচ 50,000 টাকা, প্রতি গাছে গড় উৎপাদন 50 কেজি, লাভ গড় বিক্রি মূল্য 130 টাকা কেজি হিসেবে প্রায় কত টাকা? হ্যাঁ, কত? 6 লাখ, 10 লাখ। এটা আমার হিসাব না। এবং বাংলাদেশে দিস ইজ ফার্স্ট টাইম যে সমতল ভূমিতে, একেবারে সমতল ভূমিতে কমলা, যেটার এক একটা আকার এত বড়, একে কেউ আগ্রহী করেনি, আমিও করিনি।
এ দেখেছে, টেলিভিশন অনেক অনুষ্ঠান দেখেছে, কিন্তু নিজের থেকে মনে হয়েছে যে সে চলে গেল হচ্ছে, এর নাম হচ্ছে চাপতলা, এটা হচ্ছে ঝিনাইদহ চাপাতলা। হ্যাঁ, রফিকুল ইসলাম, সে নিজে গিয়ে ভারত থেকে চারা এনেছে, বেশ কিছু চারা এনে লাগিয়েছে, এবং এই যে ফসলটা দেখছেন 2 বছরের ভেতরে কমলা এসছে। এবং এবার সে 10 লক্ষ টাকা বিক্রি করবে, এবং সে বিক্রি করবে, এটা আমি জানি। আমি নিজে না বলে তার কথাটা শুনি, ভিডিও। সব গাছেই তো মালটা সব গাছে ধরছে কমলা স্যার, ধরছে। কমলা ধরছে স্যার। খরচ কত হয়েছিল লাগানো, আনা টানা সব? সব মিলিয়ে মনে হয় আমার 50,000 টাকা খরচ হয়নি মনে হয়, মানে ফল ধরানো পর্যন্ত। ফল ধরা পর্যন্ত কত কেজি মালটা পাবেন, কত টন কমলা পাবো কমলা পাবেন, এটা হিসাব করছেন? হ্যাঁ, হিসাব করছি, এভারেজ 100 মনের বেশি হবে, 5,000 টাকা মন। তাহলে 100 মনে 100 মনে হচ্ছে 5 লাখ টাকা খরচ করেছেন। 50,000 50,000 টাকা স্যার। বাবা, আপনি তো একবারে রাজা স্যার, হয়ে দোয়া যাবেন। করবেন স্যার। হ্যাঁ, আসলে শুধু আমি নাই স্যার, এই কমলা জাত এই আল্লাহ পাক যে আমার জমিতে দিয়েছে স্যার, মানে আমি এতে খুশি। সাথে সাথে আমি তো আমি দেখে আমার যে এত ভালো লাগতেছে আপনারা আমি বুঝাতে পারবো না। জি স্যার। কৃষকের ফসল দেখলে মানে মনটা একদম ব্যাকুল হয়ে যায়। জি স্যার। মনে হয় যে নতুন আরেকটা ফসল আমাদের আসলো। দেখুন, যে আমাদের একটা সময় ছিল, একটু আগে ব্রিগেডিয়ার সাহেব বলে গেছেন, যে খাদ্যের স্বয়ংভরতা। এক সময় আমরা তো এতগুলো ভাত খেতাম, যারা ভাত খেতে পারতো, তাই না? একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ হলেই হতো। তারপর সেই ভাত কমেছে, কারণ তাকে সবজি এসছে, প্রচুর সবজি, শাকসবজি উৎপাদন হয়। সবজির পাশে মাছ এসছে, প্রচুর মাছের উৎপাদন হয়। মাংস এসছে, ভাত আরও কমেছে। এভাবে কমতে কমতে আপনি পুষ্টির দিকে, এখন শুধু কৃষিকে আর এককভাবে বলা হয় না এগ্রিকালচার, বলা হয় এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন, দুটো একসাথে আনতে। কারণ আমার খাদ্যের খিদা কমেছে, এখন আমার ভাতের সাথে, খাদ্যের সাথে আমার দরকার হচ্ছে পুষ্টিসম্মত খাবার, অর্থাৎ আমাকে আরও উন্নত করার জন্য, আমার মেধা বিকাশের। আমি পরেরটা দেখবো, একটা এরকমই বাংলাদেশে দেখেন এগুলো। এরপরে আতিকুল ইসলাম, আরেকজন তরুণ, কেউ তাকে বলেনি, এর নাম হচ্ছে আতিকুল ইসলাম, সে রাজশাহীর। পেয়ারার চারা 10 বছর আগে 6 বিঘা জমিতে লিজ নিয়ে শুরু করেন, এখন তার বাগানের পরিধি 270 বিঘা। একটাও গল্প না, কল্পকাহিনী। যান ঘুরে আসেন, নাটোরে দেখে আসেন। 270 বিঘা, এবং 10 বিঘা ছিল তার লিজ। সেই লিজ এখন তার জমিতে লিজের সাথে সাথে নিজে জমি ক্রয় করছে। এভাবে ক্রয় করতে করতে তার নিজস্ব জমির পরিমাণ প্রায় 70 বিঘার উপরে, এবং টোটালটাই তার এই কমলা পেয়ারা থেকে। শুনি তার কথা। আমার টাকা উঠে যাওয়ার পরেও, কারণ সম্পূর্ণ প্রজেক্ট আমার লাভের উপরে আছে। এখন আমি ইনশাল্লাহ আশা করতেছি আমার যে মৌসুমি যে ফলটা আছে, মৌসুমি ফল, এটা এখনো 20 লাখ প্লাস আমি বেচবো। আর যেটা অমৌসুমি ফল আছে, এটা তো ইনশাল্লাহ আছে, যেটা আশা করি যে 50 প্লাস হয়ে যাবে, 50 লক্ষ টাকা। এই আতিকুলের সাথে সে যখন বাগান প্রথম যখন তার একটা ছোট্ট একটা জমিতে করে, তখন তার সাথে আমার পরিচয়। এবং চোখের সামনে দেখতে দেখতে, শুধু আতিকুল যে এখন একা তা না, এই আতিককে দেখে ওই এলাকাতে আতিকের মতো না হলেও 50-60 জন উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা কৃষির এই যে শুধুমাত্র ফসল, এই জাতীয় ফলের উপরে। এবং অর্চার্ডগুলো তাদের এখন শুধু পেয়ারা কেন্দ্রিক না, অনেক ধরনের একই কৃষির আয়োজনের ভেতরে তারা মিশ্র ফসল চাষ করে, এই কারণে যে প্রতি বছর জুড়েই সে যেন একটা না একটা ফসল পেতে পারে। পরেরটা দেখবো একটু। ওনার নাম হচ্ছে রাজিয়া সুলতানা, উনি সাভারের, ঢাকা। দেখেন 2013 সালে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে তার জীবন শুরু করেছিল। পরে দেখছে এটা তো হয় না, সে আস্তে আস্তে এক্সপ্যান্ড করলো নিজস্ব মেধা দিয়ে, একদম শতভাগ। সে মনে করলো যে বাংলাদেশে প্রচুর হোটেল রেস্তোরাঁ আছে যেখানকার সবজিগুলো চায়না থেকে আসে। সে নিজে নিজে ইউরোপিয়ান ভেজিটেবল, কলিফ্লাওয়ার, ব্রাসেল স্প্রাউট, তারপর বিট, নানান ধরনের ফসল করা শুরু করলো। তারপর এখন একটা এসছে হচ্ছে, এটাকে বলা হয় যে লেটুস, যেটা আইসবার্গ লেটুস করলো। এবং এই থেকে সে 12 বিঘা জমিতে গরুর খামার করলো, 35 বিঘায় দেশি শাকসবজির আবাদ সে করছে। নিজের ভাগ্যটাকে একমাত্র তার হাজব্যান্ডের উপর ডিপেন্ড না করে সে নিজের সাথে যুক্ত হয়ে সে টোটাল পরিবারের চাকা ঘুরিয়ে দিল। সে এখন একটা সবচেয়ে বড় এন্টারপ্রেনার ওই এলাকাতে। ভিডিওটা দেখে। কৃষক থেকে ভোক্তার লেভেল পর্যন্ত একটা কমিউনিকেট নাই আমাদের। আজকে যেমন আমার 500 ব্রোকলি উঠবে, তারপরে চাইনিজ ক্যাবেজ 4-500 উঠবে, ওটা তো পাইকারের কাছেই দিব। যদি আমি এটা খুচরা ভোক্তার কাছে দিতাম, একটা ব্রোকলিতে আমি 4-5 টাকা বেশি পেতাম। রাজিয়া সুলতানার মার্কেটিং প্রবলেমটা তার কথা বলছে। বাংলাদেশে আমরা যে কাজটা করতে পারিনি এখনো, দেখুন আজকে এখানে আমরা যারা এসছি তারা নিঃসন্দেহে সমাজের
কিছুটা সুবিধাভোগী মানুষ, কারণ আমাদের কিছুটা শিক্ষা দীক্ষা আছে, আমরা উৎপাদনের সাথে জড়িত, যে যে কাজটাই করছি, যে ব্যবসা করছে, এতে আপনি ভালো আছেন। কিন্তু আজকে গোটা বাংলাদেশের কৃষির যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে, এটা অস্বীকার করার আর কোনো সুযোগ নেই। হিউজ ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেই অর্থে কৃষির করে উন্নত ওই কৃষক হয় নাই, কৃষির মতো কৃষি যতটা উন্নতি হয়েছে। বিকজ কেন হয়নি? কারণ সে ফেয়ার প্রাইসটা পায়নি, মূল জায়গাটা হচ্ছে ওখানটাতে। তারপরও সে আগের চাইতে তো অনেক ভালো আছে। সেই ভালোটা আছে কি কারণে? প্রধানত কারণটি হচ্ছে যে প্রযুক্তি নির্ভর কৃষিতে আসার পরে সে আগে যেখানে বিঘাতে 10 মণ ধান পেত, একটা কথার কথা, এখন সেই বিঘাতে সে 40 মণ ধান পায়। ওই যে বাড়তি 30 মণটা পাচ্ছে, 10 আর 40, এখানকার যে বাড়তি পয়সাটুকু আসছে, এটা দিয়ে সে হয়তো বেটার আছে আগের চাইতে। কিন্তু এই 30 মণের যদি সে, বা এনি প্রোডাক্টের কথা বলি, সে যদি ফেয়ার প্রাইসটা পেত, তাহলে তার অবস্থাটা আপনার আমার চাইতে অনেক ভালো হতো, অনেক ভালো হতো। আমি একবার একটা হিসাব করে দেখেছি, বহু বছর যাবত তো গ্রামে যাই, হিসাব করে দেখেছিলাম যে গ্রামে গেলে আগে আমাকে হয়তো হার্ডলি একটা গৃহস্থ পরিবার আমাকে হয়তো একটা কাঠের পিঁড়ি বসতে দিত, অথবা একটা ওই পিঁড়িই দিত। পরবর্তীতে যারা একটু অবস্থাশালী তারা মোড়া দিল, এখন তো একটা প্লাস্টিক চেয়ার দেয়। এই যে গ্র্যাজুয়াল যে উন্নতিগুলো, এটা খুব দৃশ্যপটে দেখা যায়। আগে হার্ডলি একটা 1 গ্লাস পানি দিত, আর একটা মোয়া দিত, অথবা 1 টুকরা গুড় দিত মুড়ির সাথে। এখন সে চা দেয়, তাই না? এই যে ডেভেলপমেন্টগুলো, ক্রম উন্নয়নগুলো, এটাকে বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমি নিজে একটা হাইপোথেটিক্যাল একটা হিসেব করেছি যে বাংলাদেশে গ্রামে গঞ্জে অন্তত 10 কোটি মানুষ বসবাস করে, হবে গ্রামীণ জনসংখ্যার সংখ্যা তো 10 কোটির উপরে হবে। তো এই মানুষগুলোকে গঞ্জে যান, বাড়িতে যান, সামনে মহল্লার দোকানে যান, যেখানে যান, দেখবেন সারাদিন বসে চা খায়। দেখেছেন? হোল ডে চা খায়। এক একটা ছোট্ট চায়ের দোকানে যদি আপনি জিজ্ঞেস করেন একেবারে মফস্বলে যে তুমি সারাদিন কয় কাপ চা বিক্রি করো, সে মিনিমাম বলবে 200-250 কাপ চা বিক্রি করি। তো এটা থেকে আমার মনে হলো যে তাহলে গ্রামের মানুষ সারাদিন ক কাপ চা খায়। তা আমি নিজে একটা হাইপোথেটিক্যাল হিসেব করলাম যে 2 কোটি মানুষ যদি চা খায় এবং 2 কাপ করে যদি চা খায়, তাহলে প্রতিদিন 4 কোটি কাপ চা। আমি যদি 5 টাকা করে হিসাব করি, তাহলে 5 কত হয়? 4 5 20, 4 5 20, 20 কোটি টাকার চা প্রত্যেক দিন মানুষ খায়। হিসাব করতে গিয়ে দেখি যে তারা খায় হচ্ছে 4 কাপ, 2 কাপ না, 4 কাপ গড়। 4 কাপ করে হলে 4 5 কত হয়? 40-এর উপরে যায়, 40 কোটি। তাহলে 365 দিন হিসাব করেন, তারা তো 36,000 কোটি টাকার উপরে চা খায় গ্রামের মানুষ। আনবিলিভেবল, বিশ্বাস করা যায় না। আর আমরা 28,000 কোটি টাকার পদ্মা সেতু নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছিল, তাই না? আপনি তো দ্বিতীয় পদ্মা সেতু বানানোর জন্য এখান থেকেই পারেন। তো এই যে ভিলেজের মানুষের যে ক্রম উন্নতি, জীবনের মানুষের যে উন্নয়ন, যে পারচেজিং ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটাকে আমরা আরও বাড়াতে পারতাম যদি আমাদের গ্রামের সাধারণ মানুষকে ফেয়ার প্রাইসের আওতায় আনতে পারতাম। আমি আর একটা দেখাবো, আর দুটা। শাহিনুল ইসলাম, দেখেন তরুণ ছেলের, এর নাম হচ্ছে শাহিনুল, সে রংপুরের, কিচ্ছু না, কৃষি বিভাগে পড়াশোনা করেছে। তো কৃষি বিভাগে পড়াশোনা হয়েছে বলে বিয়ে শাদী হয় না। তো তারপর সে করলো, চাকরি বাকরিও নাই। সে চিন্তা করলো যে কৃষকরা যে চারা লাগায়, সেটা পেয়ারার চারা বলেন, সেটা পেঁপের চারা বলেন, সেটা ধানের চারা বলেন, তো এই চারাটা করতে কৃষকের 20 দিন সময় লেগে যায়। তারপর ওখান থেকে তুলে নিয়ে মাঠে লাগায়। চারাটা তার কোয়ালিটি হয় না, কারণ যেখান থেকে সে বীজটা কেনে অনেক সময় বীজটা ভালো বীজ পায় না, আস্থা নাই, তো চারাটা নষ্ট হয়, তোলার সময় শিকড় ছেড়ে। এই ছেলে চিন্তা করলো যে কৃষকের যদি আমি ওই 20টা দিন সেভ করে দিতে পারি এবং কোয়ালিটি চারা তৈরি করে দিতে পারি, জাস্ট একটা সাধারণ চিন্তা, তাহলে আমি তো একটা ভালো ব্যবসা করতে পারি। প্রথমবার সে চারা তৈরি করলো, সবগুলো মিলে 50 লক্ষ, 50 লাখ চারা বিভিন্ন ফসলের করলো। সেটার ভিতরে একটা করলো হচ্ছে ওই যে রেড লেডি পাপায়া, যেটা লাল পেঁপেটা আমরা পাই, 25 টাকা করে চারা পার চারা। সে প্রথম বছর 3 কোটি টাকার চারা বিক্রি করেছে, ফার্স্ট ইয়ার। কি ব্যবসা আছে বলেন? বিকজ আর এখন তাকে কৃষকরা আগে অর্ডার করে
যে আমার এত লাগবে, আমার এত লাগবে, আমার সেই অর্ডারের প্রেক্ষিতে তারপর সে প্রোডাকশন করে। সো দিস ইজ জাস্ট ইনোভেশন। আমরা ইনোভেশনগুলো করছি যন্ত্রের মাধ্যমে, আইডিয়ার মাধ্যমে। আইডিয়া সারা পৃথিবীতে এখন আইডিয়ার উপরেই তো চলছে। একটু আগে আমি যখন বসেছিলাম, আমাকে একজন এসে কেউ বোধহয় বললো, উনি বললেন যে স্যার আমি একটা গরুর হোটেল করেছি। আমি বললাম সেটা আবার কি? গরুর হোটেল। আমি বললাম ব্যাখ্যা করো। আপনার গরু পালার ইচ্ছে হলো, আমার ওখানে খামার করব, আমি প্লেট এলে তারপর আপনি চাইবেন দিয়ে দেবো। জাস্ট আইডিয়া। ইয়েস, ইট ইজ পসিবল, এটা সম্ভব। আমি এক তরুণকে চিনি, সে বলে যে মানুষ তো শুধু জায়গা কেনে আর ফ্ল্যাট বাড়ি বানায়, জায়গা কিনে ফ্ল্যাট বাড়ি বানায়, পাগল হয়ে গেছে। কিন্তু আমি জায়গা কিনেছি 5 কাঠা করে প্লট, প্রত্যেকটা প্লট কিন্তু এগুলো ইয়েতে রংপুরে। এই প্লটগুলো আমি বিক্রি করছি কিভাবে, যে যখনই প্লটটাকে আমি সাজাচ্ছি তখনই একই সাথে ওই 5 কাঠা জমির উপরে আমি 40টা চারা লাগাচ্ছি। সেই চারাটা হচ্ছে ওই যে আম্রপালি, কারণ আম্রপালি 2 বছরের ভেতরেই ফল দেয়, আম দেয়। তো 40টা করে চারা দিয়ে 2 বছর পরে প্লটটাকে আমি বিক্রি করছি এমন এক ব্যক্তির কাছে যে গাছগাছালি ভালোবাসে এবং যে বলতে পারে আমার একটা আমের বাগান আছে। জাস্ট ইমাজিন আইডিয়া। এবং দেদার্সে বিক্রি হলো। আমি তো আমার বন্ধু বান্ধব নিজে কিনলাম 2টা, আমি আমার বন্ধু বান্ধব কিনলাম। তাহলে এই যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো তো তরুণ প্রজন্মের কাছ থেকে আসতেছে। সে কিন্তু দেখেন পরিবেশকে সেভ করছে, সেটা ভালো কাজ করে, এবং তার সাথে চুক্তি হচ্ছে যে 5 বছরের ভেতরে সে ওই গাছ কাটতে পারবে না, দলিলটা হ্যান্ড ওভার হচ্ছে 5 বছর পরে, তারপর তুমি তোমার জমি নিয়ে যা কিছু করো। শাহিনুল, এই সেই শাহিনুল, দেখি শাহিনুল ভিডিওটা। এখানে শুরুটা ছিল আমাদের মাত্র 31,000 চারা দিয়ে, অনলি 4 ডেসিমেল জায়গার মধ্যে। আচ্ছা, শুরুর দিকে আসলে লোকজন এটা ভাবতো যে এরা কি কাজ করতেছে, এখানে অন্য কোনো কাজ করছে কিনা, বা কেউ আসতে চাইতো না, ইভেন ফিমেল লেবারগুলোও এখানে কাজ করতে চাইতো না। বাট এখন কিন্তু তারা অনেক উৎসাহী, কারণ আমাদের এখানে প্রায় 50 জন প্লাস মহিলা কাজ করে। অনেক পথ পেরিয়ে এসে এখন এই নাসিকের উদ্যোক্তারা তাদের উৎপাদিত চারার সুস্থতা এবং কৃষকের লাভের দিকগুলো নিশ্চিত করতে পারছে। এখানে প্রত্যেকটা চারা হলো একটা নির্দিষ্ট মাপের মধ্যে থাকে, কারো একটা চারা আর একটা চারার সাথে কখনো রুট সিস্টেমে কম্পিটিশন হয় না। সো তারা আলো, বাতাস, নিউট্রিয়েন্টের যে ফ্যাক্টরটা আছে এটা হলো কমপ্লিটলি আলাদা আলাদা নিয়ে নেয়, যার জন্য প্রত্যেকটা চারা হলো ইউনিফর্ম হেলদি হয়ে যায়। আর যেহেতু আমরা নেট হাউসে করি, শেড হাউসে করি, প্রত্যেকটা স্তর স্তর পার হয়ে আসি, ইনিশিয়ালি এখানে আসলে আপনার কোনো ইনসেক্ট বা জীবাণু থাকে না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই আমাদের যে মিডিয়াটা আছে এটাকে স্টেলাইজ করে নেওয়া হয়, যদিও খরচ অনেক বেশি, তারপর আমরা এটা করি শুধু ফার্মারের কথা চিন্তা করি। পরেরটা হচ্ছে সাইফুল্লাহ গাজী। দেখেন ইনোভেশন, কত ইনোভেটিভ ছেলেবেলা। সাইফুল্লাহ গাজী, সে বেকার ছিল, ভারতে চলে গেল, গিয়ে ওখান থেকে অ্যাকোরিয়াম ফিশের ব্রিডিং শিখে আসলো, কীভাবে ব্রিড করে অ্যাকোরিয়াম ফিশ। রঙিন মাছ 2004 সালে 625 টাকা দিয়ে একটি পুকুরে শুরু, 2004 সালে। বর্তমানে 40টি পুকুর, 20 প্রজাতির মাছ চাষ করছে, এবং তার এই মাছের অ্যাকোরিয়াম ফিশের ব্রিড করে এক একটা ব্রুড ফিশ 5,000 টাকা করে। তার যে পুকুরে মাছগুলো আছে, তা এক একটা মাছ যদি 5,000 হয়, তাহলে তার ওখানে প্রায় আমি একটু এখানে দেখবো, বোধ হয় 1,500 মাছ আছে শুধুমাত্র ব্রুড ফিশ, মাতৃ মাছ। আর পোনা তো আছেই, অসংখ্য পোনা। তার মানে পোনাগুলো হচ্ছে পার পোনা 20 টাকা করে বিক্রি হয়। পোনা তো হিসাবটা হচ্ছে লক্ষ লক্ষ পোনা, তো 20 টাকা করে লক্ষ লক্ষ ধরেন। এগুলো একটা আমার মুখের কথা না, ওদের কথা। ছাড়ো দেখি অ্যাকোরিয়াম ফিশ। আপনার মোট কতগুলো হবে এখানে মাছের সংখ্যা? 5 লাখের মতো আছে। 5 লক্ষ মাছের দাম 10 টাকা করে হলে আসলে 50 লক্ষ টাকা। একটাও গল্প না, সব সত্য। অতএব আমি মনে করি না যে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্যে কাউকে কিছু, সবচাইতে বড় জিনিস হচ্ছে আপনার নিজের বিশ্বাস, আমি এই কাজটা পারবো করতে। আজকে আমি কোনো উদ্যোক্তা নই, কিন্তু আমি যে চিত্রগুলো দেখাই, এই চিত্রগুলো দেখি আরেকজন উদ্যোক্তা তৈরি হয়। সেটার জন্যে আমি যখন বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম, টেলিভিশনে আমি তখন একজন উদ্যোক্তাই ছিলাম, কারণ আমার এই অনুষ্ঠান কে দেখবে? টেলিভিশন তখন ছিল হচ্ছে মোস্ট এন্টারটেনমেন্ট মিডিয়া একটা, তাই না? সেখানে কৃষির অনুষ্ঠান কে দেখবে? কিন্তু আমি হাল ছাড়িনি। আমার কাছে মনে হয়েছে অবশ্যই অবশ্যই এটি আমার বাংলাদেশের জন্য এক প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। এটা কখনো না কখনো এটা অত্যন্ত জরুরি অনুষ্ঠান, দরকারি অনুষ্ঠান হবে। তখন বাংলাদেশ টেলিভিশনে আমরা অপেক্ষা করে বসে থাকতাম এ সপ্তাহের নাটক, খেয়াল আছে? সপ্তাহে অনেক অপেক্ষা থাকতো। অবশ্য এই প্রজন্ম যাদের সাথে কথা বলছি তখন তো তাদের জন্ম হয়নি বোধহয়, ওরা বলতেও পারবে না। যাই হোক, তখন বহির্দৃশ্য ধারণের জন্য একটি ক্যামেরা ছিল টেলিভিশনে, আউটডোর শুটিংয়ের জন্য। আর
আউটডোর বেস আর একটি প্রোগ্রাম ছিল টেলিভিশনে, সেটা ছিল মাটি ও মানুষ, সাপ্তাহিক অনুষ্ঠান। তো তখন বর্ষার সময় যেটা হতো যে অনেক সময় বৃষ্টির কারণে ওই সপ্তাহের নাটকের বহির্দৃশ্য ধারণ হয়তো বৃষ্টির কারণে হয় নাই, কিন্তু নাটক তো দিতে হবে। তো যেদিন আমার শুটিংটা থাকতো ওই শুটিংটা ক্যান্সেল হয়ে যেত ওই নাটকের বহির্দৃশ্য ধারণের জন্য। ওদিন আমি সবচাইতে বেশি কষ্ট পেতাম যে এই সপ্তাহে আমার অনুষ্ঠানটা বোধহয় যাবে না। এই কষ্টগুলো ছিল। একটা ক্যামেরা, তখন মনে হতো যে আজকে আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আমার অনুষ্ঠানটা যেত। আজকে একটি টেলিভিশন চ্যানেল চালানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। দ্যাট ইজ দ্য থিং। ধন্যবাদ সবাইকে। অতএব উদ্যোক্তার জন্য আপনি আপনার বিশ্বাস, আপনার আস্থা, আমি যতগুলো ছেলেকে দেখালাম এরকম অসংখ্য ভরি ভরিছে। হাকিম আলীর মৎস্য খামার নামে সেই 90-এর দশকে যখন প্রথম তুলে ধরেছিলাম যে হাকিম আলী মাছ চাষ করে তার ভাগ্য ফিরিয়েছে। যখন মাছ চাষ শব্দটি গ্রামের কৃষককে বলতাম তখন তারা হা করে তাকিয়ে থাকতো। স্যার চাষ তো করি ধান পাটের, মাছের আবার চাষ হয় নাকি? সেই সময়কার কথা বলছি। হ্যাঁ, তো সেই হাকিম আলী থেকে আজকে বাংলাদেশে অসংখ্য হাকিম আলী, যত মাছ চাষি আছে সব তো তরুণ, মোস্টলি তরুণ। আমাদের মাছের ইন্ডাস্ট্রির ভ্যালু হচ্ছে 35,000 কোটি টাকা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সব মিলিয়ে। পোলট্রি ইন্ডাস্ট্রি এটা 30,000 কোটি টাকার উপরে। আজকে মাছ চাষের কোন পর্যায়ে গেছে? আগে বনে বা জাল দিয়ে আপনি জাল ফেলতেন, নদীতে মাছ আসতো, তারপর আসলো মাছের চাষ, এখন আসছে বায়োফ্লক। শুনেছেন না? কে কে চেনেন বায়োফ্লক? দেখেন, এভরিবডি নোজ অ্যাবাউট বায়োফ্লক বিকজ অফ টেলিভিশন। অ্যাম আই রাইট? একটা প্রতিবেদনে বায়োফ্লক। প্রতিদিন আমার কাছে না হলেও মিনিমাম গড়ে 5 জন তরুণ উদ্যোক্তা আসে বায়োফ্লক নিয়ে চাষ করার জন্য। এটা প্রযুক্তি কি? তো বায়োফ্লকের ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলে রাখি, যারা বায়োফ্লকে যাচ্ছেন এখনই যেন না, একটু ধৈর্য ধরেন। যে পদ্ধতিতে বাংলাদেশে বায়োফ্লক হয় এই পদ্ধতি সঠিক নয়। অনেকে হয়তো আপনাদেরকে ধোঁকা দিতে পারে, এতে করে আপনার লস হবে। বায়োফ্লকের আসল পদ্ধতিটার উপরে একটা বই আমরা তৈরি করছি, ওই বইটা এই ফেব্রুয়ারির বইমেলাতে পাবেন আশা করি। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল বায়োফ্লক পদ্ধতি, আদারওয়াইজ প্রবলেমে পড়ে যাবেন। যাই হোক, কথা বাড়াবো না, নিশ্চয়ই আরও অনেকে আছেন কথা বলবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের উদ্যোগ থেকে এগিয়ে যান। নিঃসন্দেহে আমি মনে করি বাংলাদেশের তরুণ না, শুধু প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনোভেটিভ। আমরা শুধু প্রপার গাইড পাই না। যদি সেটা পেতাম এদেশ আরও আগে অনেক দূর এগিয়ে যেত। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।